ওকে, সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে পদার্থের গঠন। আর আজকে যে টপিকগুলো আমরা দেখব, ওকে, তো আজকের যে টপিকগুলো আমরা দেখব সেগুলো হচ্ছে আমরা কিছু ইতিহাস সম্পর্কে জানবো প্রথমেই, এরপরে মৌলিক ও যৌগিক পদার্থ, পরমাণু ও অণু, এরপরে হচ্ছে সংকেত, প্রতীক এবং হচ্ছে সংকেত। আজকের ক্লাসের যে স্লাইড, সেই স্লাইডের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব। তো প্রথমে যে আমাদেরকে যে ইতিহাস জানতে হবে সেগুলো হচ্ছে প্রাচীন গ্রিক দার্শনিকদের মতে সকল পদার্থ মাটি, পানি, বায়ু এবং আগুন দিয়ে তৈরি। মানে প্রাচীনকালে গ্রিকের যে দার্শনিকগণ ছিলেন তারা মনে করতেন যে এই পৃথিবীর সকল পদার্থই মাটি, পানি, বায়ু এবং আগুনের সমন্বয়ে তৈরি, যেটা অবশ্যই ভুল ছিল। এরপরে যেটা হয় যে গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস তিনি এর বিরোধিতা করেন সর্বপ্রথমে। তিনি বলেছিলেন যে প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য, মানে সকল পদার্থই একটা ক্ষুদ্র কণা টাইপ কিছু একটা দিয়ে তৈরি, যাকে তিনি পদার্থের একক হিসেবে চিহ্নিত করেছেন তখন তিনি এর নাম দিয়েছিলেন অ্যাটম। কিন্তু তখন তিনি তার এই মতবাদটি কোনো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেটা প্রমাণ করতে পারেনি, যার ফলে কি হয়, তার এই মতবাদটি গ্রহণযোগ্যতা পায়নি এবং সেই সময় তার এই মতবাদের সবচেয়ে বেশি বিরোধিতা করেন বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল। এরপরে যেটা হয় 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন তার একটি মতবাদ প্রদান করেন। তিনি যে মতবাদটা প্রদান করেছিলেন তিনি একদম বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই এই মতবাদটা প্রমাণ করেছিলেন। তো তার মতবাদটা ছিল এরকম যে প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র ও অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। মানে এই মতবাদের সাথে কিন্তু আমাদের ডেমোক্রিটাস সাহেবের মতবাদটার কিছুটা মিল রয়েছে। তিনি যেটা করলেন সেটা হচ্ছে তিনি ডেমোক্রিটাসের সম্মানে তার এই অবিভাজ্য যে কণাটা ছিল এই কণার নাম দেন অ্যাটম, যার অর্থ হচ্ছে পরমাণু। তো এখান থেকে আমরা যে জিনিসগুলো জানলাম সেটা হচ্ছে গ্রিক দার্শনিকরা মনে করতেন যে সকল পদার্থ মাটি, পানি, বায়ু এবং আগুন দিয়ে তৈরি। এরপরে গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস তিনি বলেন যে না, সকল পদার্থ অতি ক্ষুদ্র আর অবিভাজ্য এক টাইপের কণার সমন্বয়ে তৈরি। তিনি এর নাম দিয়েছিলেন অ্যাটম। কিন্তু তিনি এটা প্রমাণ করতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে না পারায় তার এই মতবাদটি গ্রহণযোগ্যতা পায়নি। এরপরে যেটা হয়, ডাল্টন তিনি এসে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে তার একটি মতবাদ প্রদান করেন, যেই মতবাদটার সাথে কিছুটা মিল রয়েছে, কিছুটা না, মতবাদটা মিল খায় হচ্ছে আমাদের ডেমোক্রিটাসের মতবাদের সাথে। এবং তিনি এই ডেমোক্রিটাসের সম্মানে তার এই অবিভাজ্য যে কণাটার কথা তিনি উল্লেখ করেছেন তার নাম দেন তিনি অ্যাটম, যার অর্থ হচ্ছে পরমাণু। আপাতত এইটুকু জানলেই হবে। ম্যাক্সিমাম কোশ্চেন যদি এই ইতিহাসের পার্ট থেকে কোনো কোশ্চেন আসে তবে এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। এরপরে নেক্সট আমাদের আছে মৌলিক ও যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থ কোনগুলো? এখানে আমি সংজ্ঞা লিখে রেখেছি যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা সংক্ষেপে মৌল বলে। এই যে মৌল, এই টার্মটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই মৌল, তারপরে এখানে রয়েছে যৌগ, এই দুইটা জিনিস আমরা অনেক ইউজ করবো এরপরে। তো ধীরে ধীরে আমরা সামনে আগাবো। এরপরে মৌলিক পদার্থ বলতে বোঝাচ্ছে যে এমন কোনো পদার্থ যেই পদার্থকে আমি যতই ভাঙি না কেন, ভাঙতে ভাঙতে আমি ওই পদার্থটাই পাবো, অন্য কোনো পদার্থ পাবো না, সেসব পদার্থকে আমরা বলবো মৌলিক পদার্থ। তো এখনো পর্যন্ত মোট 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। মানে এখনো পর্যন্ত পৃথিবীতে 118টি মৌল বা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 98টি প্রাকৃতিক মানে এই 118টির মধ্যে 98টা প্রকৃতিতে ন্যাচারালি পাওয়া যায়। কিন্তু বাকিগুলো কি করা হয়, কৃত্রিমভাবে তৈরি করা হয় ল্যাবে তৈরি করা হয়। তার একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে মানবদেহে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে। মানে আমাদের মানবদেহ এই 118টার ভিতরে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল দিয়ে তৈরি। এরপরে যৌগ জিনিসটা কি? আমরা মৌলের ক্ষেত্রে দেখেছি
যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ আমরা পাবো না। কিন্তু যৌগের বেলায় যেটা হবে যে আমরা ওই ওই পদার্থকে ভাঙলে মানে যেকোনো পদার্থকে যৌগদেরকে যদি আমি ভাঙি তবে ২ বা ২ এর অধিক মৌল পাওয়া যাবে। যে পদার্থকে ভাঙলে ২ বা ২ এর অধিক মৌল পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বা সংক্ষেপে যৌগ বলে। তার মানে কি? মৌ মৌল হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম জিনিস এবং অনেকগুলা মৌল একত্রিত হয়ে আমাদের আ যৌগিক পদার্থ বা যৌগ তৈরি করে। যদি আমরা এটা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, তবে ধরি পানির অণু। তো পানির অণু মেইনলি ২ ধরনের আ মৌল দিয়ে তৈরি। একটি হচ্ছে হাইড্রোজেন এবং একটি হচ্ছে অক্সিজেন। যার ভেতরে ২ টা থাকবে হাইড্রোজেন এবং ১ টা থাকবে অক্সিজেন। তার মানে কি? যেখানে পানি হচ্ছে একটা যৌগ যেটা ২ ধরনের ভিন্ন, ভিন্ন মৌল দিয়ে তৈরি। মৌলগুলো কি, কি? হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন এই ২ টা। যেখানে ২ টা থাকবে আমাদের হাইড্রোজেন মৌল এবং ১ টা থাকবে আমাদের অক্সিজেন মৌল। ওকে, গেল। এরপরে হচ্ছে আমাদের যে চকের উদাহরণ নেই, লেখার চক। এই চক আবার ৩ টাইপের উপাদান নিয়ে গঠিত। মানে উপাদান বলতে ৩ টাইপের মৌল নিয়ে গঠিত। কি, কি? ক্যালসিয়াম, কার্বন এবং হচ্ছে অক্সিজেন। যার ভেতরে ক্যালসিয়াম থাকবে ১ টি, কার্বন থাকবে ১ টি, কিন্তু অক্সিজেন থাকবে আবার ৩ টি। এই উপাদানগুলা মিলে চক তৈরি করে। তার মানে কি? চক হচ্ছে এক টাইপের যৌগ যেটা ৩ টাইপের মৌল দিয়ে গঠিত। মৌলগুলো কি, কি? ক্যালসিয়াম, কার্বন এবং হচ্ছে আমাদের অক্সিজেন। তো এখন এই যে ১১৮ টা মৌলর নাম আমরা জেনেছি, এই ১১৮ টা মৌলকে চিহ্নিত করার জন্য এদেরকে অবশ্যই আলাদা, আলাদাভাবে নামকরণ করা হয়েছে। যার ভেতরে হাইড্রোজেন একটা, অক্সিজেন একটা, ক্যালসিয়াম একটা, এরপরে কার্বন একটা। এরকম মোট ১১৮ টি মৌল নাম রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের কি ১১৮ টি মৌলের নাম জানতে হবে? উত্তর হচ্ছে না। মূলত ১ থেকে ২০ পর্যন্ত মৌলের নাম জানলেই হবে। এরপরে এই যে পানি, পানির সংকেত H2O, H2 দ্বারা কি বোঝায়? যে H এর পরে আছে 2 তার মানে কি? হাইড্রোজেন আছে ২ টা এবং অক্সিজেনের পাশে কিছু নেই তার মানে অক্সিজেন আছে ১ টা। সেইম ভাবে আমরা একই জিনিস এখানেও দেখেছি ২ টা হাইড্রোজেন এবং ১ টা অক্সিজেন। এরপরে চক, চককে প্রকাশ করা হয় CaCO3 যার একটা স্পেশাল নাম রয়েছে যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়ামের পাশে কিছু নেই তার মানে ক্যালসিয়াম আছে ১ টি। কার্বনেরও পাশে কিছু নেই তার মানে কার্বন আছে ১ টি এবং অক্সিজেনের পাশে 3 রয়েছে তার মানে অক্সিজেন আছে ৩ টি। একই জিনিস আমরা এখানেও দেখেছি ১ টি ক্যালসিয়াম, ১ টি কার্বন এবং ৩ টি অক্সিজেন। আশা করি মৌলিক ও যৌগিক পদার্থ নিয়ে আর কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপরে পরমাণু ও অণু নিয়ে আমরা কথা বলব। তো পরমাণু কি জিনিস? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। মৌলিক পদার্থ কোনগুলা? আমরা এর আগে জেনেছি এই মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা, সেই ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। আর পরমাণুর মধ্যে মৌলের সকল গুণাগুণ বর্তমান থাকে। এটার অর্থ হচ্ছে আমরা যে আগেই হাইড্রোজেন দেখেছি, অক্সিজেন দেখেছি, ক্যালসিয়াম, কার্বন আ এগুলো যে আলাদা, আলাদা দেখেছি, এগুলোর আলাদা, আলাদা বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ? এদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আ মিল রয়েছে কিন্তু এরকম পার্টিকুলার কিছু বৈশিষ্ট্য আছে যেগুলা এদেরকে আলাদা করে। এজন্যই বলা হয়েছে যে মৌলের সকল গুণাগুণ বর্তমান থাকে। এরপরে ২ বা ২ এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যা গঠন করে তাকে অণু বলে। আমরা এর আগে দেখেছিলাম যে মৌলিক পদার্থ যেগুলো রয়েছে, সেই মৌলিক পদার্থগুলো হচ্ছে আমাদের মৌলিক পদার্থগুলোকে ভাঙলে আমরা শুধুমাত্র ওই পদার্থটাই পাবো এবং যৌগের বেলায় কি জেনেছিলেন যে এক বা একাধিক মৌলিক পদার্থ একত্রিত হয়ে যৌগ গঠন করে। এখানেও ঠিক সেইম কেস। এক বা একাধিক পরমাণু মিলে আমাদের অণু গঠন করছে। যেমন কি? উদাহরণ দেওয়া যাক। প্রথমে আসি H2O যেটা হচ্ছে আমাদের পানি, যেটা দ্বারা পানি বোঝায়। এই পানির মধ্যে কি আছে? ২ টা হাইড্রোজেন আছে এবং ১ টা অক্সিজেন আছে। তো এইখানে আমাদের H2O এটা হচ্ছে একটা পানির অণু এবং এই যে হাইড্রোজেন ২ টা হাইড্রোজেন এবং ১ টা অক্সিজেন আমরা লিখেছি, এগুলো হচ্ছে একেকটা পরমাণু। এগুলো হচ্ছে একেকটা পরমাণু। তার মানে
এই অণুটার ভেতরে আমাদের ৩টা পরমাণু রয়েছে। ২টা হাইড্রোজেন পরমাণু এবং ১টা অক্সিজেন পরমাণু। তো যদি বলা হয় যে কয় ধরনের পরমাণু রয়েছে? অ্যান্সার হবে ২ ধরনের। কি, কি? হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন গেল। এরপরে সেইম ভাবে আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট বা যেটাকে আমরা লেখার চক বলেছিলাম, সেই চককে যদি আমরা উদাহরণ হিসেবে নেই, তবে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে আমাদের একটা যৌগ বা ক্যালসিয়াম কার্বনেট আমরা যদি একটা অণু ধরি, তবে এই অণুটা মোট কয়টা? ৫টা পরমাণু মিলে গঠিত হয়। একটা হচ্ছে ক্যালসিয়াম, কার্বন এবং ৩টা অক্সিজেন। কিন্তু যদি আমাদের প্রশ্ন হয় যে কয় ধরনের পরমাণু নিয়ে গঠিত বা কয় ধরনের মৌল নিয়ে গঠিত, তবে আমাদের অ্যান্সার হবে ৩ ধরনের। কি, কি? ক্যালসিয়াম, কার্বন এবং হচ্ছে আমাদের অক্সিজেন। গেল আমাদের অণু এবং পরমাণু নিয়ে যেসব কথাবার্তা ছিল এটাই। এর বাইরে আপাতত কিছু নেই। এরপর আসি নেক্সট, মৌলের প্রতীক। তো প্রতীক জিনিসটা কি? কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে মৌলের প্রতীক বলে। তার মানে কি? আমরা বলেছিলাম যে এখনো পর্যন্ত ১১৮টি মৌল আবিষ্কৃত হয়েছে এবং এই ১১৮টি মৌলকে এই ১১৮টি মৌলের আলাদা, আলাদা নাম রয়েছে। যেমন কি হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হিলিয়াম। তো এখন সমস্যা যেটা হয়, এই নামগুলো অত্যন্ত বড় এবং আমাদের লেখার সুবিধার জন্য আমরা এই নামের একটা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব। যে সংক্ষিপ্ত রূপকেই আমাদের প্রতীক বলে। তো এখন কথা হচ্ছে এই যে নামগুলো আমরা আ জানলাম হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হিলিয়াম এরকম ১১৮টি রয়েছে। এই নামগুলো মূলত নেওয়া হয়েছে ইংলিশ অথবা ল্যাটিন শব্দ থেকে। নামগুলো আমাদের নেওয়া হয়েছে ইংলিশ অথবা ল্যাটিন শব্দ থেকে। এখন এখানে হাইড্রোজেন হচ্ছে একটা ইংলিশ নাম, যেটা অবশ্যই ইংলিশে লিখলে এইচ দিয়ে শুরু হবে। তো আমরা এইচ প্রথম অক্ষরটা নিয়ে আমরা প্রতীকটা লিখেছি। হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ। অক্সিজেনের বেলায় সেইম ভাবে ও, কার্বনের বেলায় সি এবং হিলিয়ামের বেলায় এইচ-ই। কেন হিলিয়ামের বেলায় এইচ নেওয়া হয় নাই? কারণ হিলিয়ামও এইচ দিয়ে শুরু। এর একটা কারণ রয়েছে। কারণটা আমরা একটু পরেই জানবো। আপাতত জেনে রাখো যে প্রতীক কি জিনিস? মৌলের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে এবং সেটা ইংরেজি বা ল্যাটিন নামের যে প্রথম অক্ষরগুলো রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই প্রথম অক্ষরই ইউজ করা হয়। এরপরে আসি যে মৌলের প্রতীক লেখার নিয়ম। তো আমরা চাইলেই মৌলের প্রতীক লিখতে পারবো না। এর কিছু নিয়ম রয়েছে অবশ্যই। তো প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে লেখা হয়। যেমন হাইড্রোজেন, যেটা যদি আমরা ইংলিশে লিখি অবশ্যই এইচ দিয়ে শুরু হয় এবং প্রথম অক্ষর দিয়ে আমরা প্রতীক লিখি প্রথমত। তো এইখানে হাইড্রোজেন যেহেতু এইচ দিয়ে শুরু হয়েছে, আমরা হাইড্রোজেনের প্রতীক এইচই লিখব। অবশ্যই এটা ক্যাপিটাল লেটারে হবে। এরপর অক্সিজেন ও দিয়ে শুরু হয় এবং এই কারণে এর প্রতীকও ও। নাইট্রোজেন এম দিয়ে শুরু হয়, এই কারণে এর প্রতীক হচ্ছে এন। কিন্তু এইখানে কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো কি, কি দেখা যাক। যদি এমন হয় যে ধরি কার্বন, ক্লোরিন এবং ক্যালসিয়াম ৩টা মৌল আমি এখানে নিয়েছি। ৩টা মৌলই কিন্তু সি দিয়ে শুরু। ৩টা মৌলই কিন্তু সি দিয়ে শুরু। কিন্তু আমরা কার্বন অলরেডি একবার ইউজ করে ফেলেছি। কার্বনের জন্য আমরা সি অলরেডি একবার ইউজ করে ফেলেছি। তো ক্লোরিনকে প্রকাশ করার জন্য আমাদের অবশ্যই ভিন্ন কোনো প্রতীকের দরকার। কারণ ২টা মৌলের প্রতীক তো সেইম হওয়া যাবে না। অবশ্যই তাদের আলাদা, আলাদা একটা পরিচিতি থাকতে হবে। তো সেই জন্য আমরা সিএইচ প্রথম ২টা ওয়ার্ড নিয়েছি ক্লোরিনের বেলায়। সিএইচএল মানে প্রথম প্রথম সি এবং থার্ড নাম্বারে এল, এই ২টা মিলে আমরা ক্লোরিনের প্রতীককে প্রকাশ করেছিলাম। এরপরে ক্যালসিয়ামের বেলায় এখানে আমরা প্রথম ২টা শব্দ নিয়েছি। প্রথম শব্দ না, প্রথম ২টা অক্ষর নিয়েছি। মানে সি-এ দ্বারা আমরা ক্যালসিয়ামকে ডিফাইন করি। আমাদের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে গেছে। কার্বনের বেলায় আমরা অলরেডি সি ব্যবহার করেছিলাম। ক্লোরিনের বেলায় সি ব্যবহার করা যাবে না। সি এর সাথে অন্য কিছু আমাদেরকে বসাতে হবে। তো আমরা কি বসিয়েছিলাম? এল।
এবং ক্যালসিয়ামের বেলায়ও সি তো আমরা একবার করেছি। সি আমরা একবার ইউজ করার কারণে আমরা সিএ প্রথম ২টা ওয়ার্ড নিয়েছি। এরপরে কোবাল্টের বেলায় সিও, কারণ প্রথম ২টা ওয়ার্ড সিও দিয়ে শুরু হয়েছে। এরপর ক্যাডমিয়াম। তো ক্যাডমিয়ামের বেলায় আমরা এখানে সিডি নিয়েছি। কেন? কারণ সিএ যদি নেই তাহলে তো এটা ক্যালসিয়ামকে নির্দেশ করবে। কারণ সি একবার আমরা ক্যালসিয়ামের জন্য ইউজ করেছিলাম। এই কারণে সিডি ব্যবহার করা হয় ক্যাডমিয়ামকে প্রকাশ করার জন্য। এরপরে ক্রোমিয়াম, ক্রোমিয়ামের জন্য সি এবং ৩ নাম্বার যে আমাদের অক্ষরটা রয়েছে সিআর, ক্রোমিয়ামকে প্রকাশ করা হয় সিআর দিয়ে। সেইম জিনিসটাই উপরের এই লেখা আছে যে যদি ২ বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, যেমন এইখানে কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম, ক্যাডমিয়াম, তারপরে কোবাল্ট, ক্রোমিয়াম, এগুলোর প্রথম অক্ষর সবগুলোরই সি। তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর, যেমন এই কার্বনকে নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ আমরা করেছি। অন্যগুলোর ক্ষেত্রে প্রতিটি ২টি অক্ষর লেখা হয়। বাকিগুলোর ক্ষেত্রে আমরা ২টা করে অক্ষর নিয়েছি। নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং নামের অন্য অক্ষরটি ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয়। এখানে সি প্রথম যে অক্ষরগুলা, সেই অক্ষরগুলা সবগুলা ক্যাপিটাল লেটার লেখা হয়। এবং আমরা যদি দ্বিতীয়বারে যে আমরা যে অক্ষরটা লিখব সেটা অবশ্যই ছোট হাতের অক্ষর হবে। তো আশা করি নিয়মটা বোঝা গেছে। এরপর নেক্সট কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। আমরা আগেই জেনেছি যে এই যে নামগুলা, মানে এই যে প্রতীকগুলো, সেগুলো ইংরেজি অথবা ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। তো ইংলিশ নাম থেকে তো এইগুলা আমরা পেয়েছিলাম, কিন্তু ল্যাটিন ভাষা থেকেও কিছু শব্দকে নেওয়া হয়েছে। যেমন কি সোডিয়ামকে আমরা সি বা এস দিয়ে লিখি না। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। এই কারণে এর প্রতীকে হচ্ছে Na, মানে নেট্রিয়াম। তো এখন কেন এইখানে Na দিয়ে লেখা হয়েছে? শুধু N নয় কেন? নেট্রিয়ামের N, কারণ নাইট্রোজেন যেটা রয়েছে সেই নাইট্রোজেনকে প্রকাশ করার জন্য আমরা অলরেডি N একবার ইউজ করা আছে। এই কারণে সোডিয়ামকে প্রকাশ করার জন্য আবারও N নয় Na লেখা হয়। এরপরে কপারের ল্যাটিন নাম হচ্ছে কাপরাম, যেটাকে Cu দ্বারা প্রকাশ করা হয়। সেমভাবে পটাশিয়াম, কেলিয়াম, যেটাকে K দ্বারা প্রকাশ করা হয়। সিলভার, আর্জেন্টাম, যেটাকে Ag দ্বারা প্রকাশ করা হয়। টিন টিন দেখে মনে হয় হয়তোবা আমরা টিনকে টি দ্বারা প্রকাশ করব, কিন্তু এটা ভুল। টিনকে স্ট্যানাম দ্বারা প্রকাশ করা হয়, মানে স্ট্যানাম হচ্ছে ল্যাটিন নাম এবং প্রকাশ করা হয় Sn দ্বারা। অ্যান্টিমনিকে স্টিবিয়াম, অ্যান্টিমনির ল্যাটিন নাম হচ্ছে স্টিবিয়াম, যেটাকে Sb দ্বারা প্রকাশ করা হয়। গোল্ড দেখে মনে হয় আবারও হয়তোবা জি দিয়ে লেখা হবে, মানে এর প্রতীক হবে জি, কিন্তু এটা ভুল। গোল্ডের ল্যাটিন নাম নেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে অরাম, Au এর প্রতীক। এরপরে লেডের ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম, এর প্রতীক হচ্ছে Pb। টাংস্টেন, উলফ্রাম, যেটাকে W দিয়ে প্রকাশ করা হয়। আয়রন, যার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, যাকে Fe দ্বারা প্রকাশ করা হয়। এরপরে হচ্ছে মার্কারির ল্যাটিন নামটা একটু জটিল, হাইড্রাজাইরাম, আমি নট শিওর, আমি ভুলও হতে পারি, যাকে Hg দ্বারা প্রকাশ করা হয়। এই ল্যাটিন নামগুলো তেমন একটা লাগে না, শুধুমাত্র একবার রিডিং দিয়ে রাখো তাহলেই হবে। কিন্তু এই যে প্রতীক, কোনটাকে কি দিয়ে প্রকাশ করা হয়েছে, এই জিনিসগুলো অবশ্যই লাগবে। সেমভাবে আগেরগুলোও নাম, সম্পূর্ণ নাম একদম পাই টু পাই মনে না রাখো, কিন্তু প্রতীকগুলো অবশ্যই মনে রাখতে হবে। প্রতীকগুলো অবশ্যই আমাদের দরকার আছে। এরপরে আসি সংকেত। তো আমরা যেটা দেখেছিলাম যে মৌলের বেলায় আমরা মৌলের সংক্ষিপ্ত রূপকে প্রকাশ করার জন্য আমরা ইউজ করি আমাদের হচ্ছে প্রতীক, কিন্তু যৌগের বেলায় আমরা প্রতীক দিয়ে এটাকে প্রকাশ করতে পারবো না। আমাদের যৌগের বেলায় দরকার হচ্ছে সংকেতের। তো এই কারণেই যৌগের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে সহজ ভাষায়, যেমন কি নাইট্রোজেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে নাইট্রোজেন এটা তো একটা মৌলের নাম, যাকে আমরা জেনেছিলাম যে N দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু এখানে N2 কেন লেখা হয়েছে?
তার কারণ হচ্ছে নাইট্রোজেন প্রকৃতিতে N2 আকারে থাকে, মানে 2টা নাইট্রোজেন পরমাণু মিলে একটা নাইট্রোজেন অণু গঠন করে এবং যেটা হচ্ছে এরকম অবস্থায় থাকবে। মাঝখানে 3টে রাসায়নিক বন্ধন থাকবে। 2টা নাইট্রোজেন অণু মিলে 2টা নাইট্রোজেন পরমাণু মিলে আমাদের একটা নাইট্রোজেন অণু গঠন করবে। এই কারণে নাইট্রোজেনের সংকেত লেখার জন্য আমরা N এর পরে নিচে একটা ছোট করে 2 লিখে দেই, যেটা দ্বারা বোঝা যায় এখানে 2টা নাইট্রোজেন পরমাণু রয়েছে এবং এই পুরাটা মিলে হচ্ছে আমাদের নাইট্রোজেন অণুর সংকেত। এরপরে অ্যামোনিয়া আরেকটা যৌগ, যেটাকে প্রকাশ করার জন্য NH3 লেখা হয়। NH3 দ্বারা বোঝায় যে এখানে একটা নাইট্রোজেন পরমাণু রয়েছে এবং 3টা হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং এই পুরাটা মিলে হচ্ছে আমাদের একটা অ্যামোনিয়া অণু। এরপরে হচ্ছে ক্লোরিন, যাকে Cl2 দ্বারা প্রকাশ করা হয়। কেন Cl2? কারণ এখানে অবশ্যই 2টা ক্লোরিন পরমাণু আছে। 2টা ক্লোরিন পরমাণু মিলে একটা ক্লোরিন অণু গঠিত হয়েছে, এই কারণে Cl2 দ্বারা প্রকাশ করা হয়েছে। এরপরে সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, যেটাকে H2SO4 দ্বারা প্রকাশ করা হয়। H2 মানে 2টা হাইড্রোজেন, S দিয়ে প্রকাশ করা হয় সালফারকে এবং O দিয়ে প্রকাশ করা হয় আমাদের অক্সিজেনকে। অক্সিজেন আছে এখানে 4টা, তার মানে 2টা হাইড্রোজেন, একটা সালফার এবং 4টা অক্সিজেন মিলে একটা সালফিউরিক অ্যাসিড অণু গঠন করে। এরপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটাকে HCl দ্বারা প্রকাশ করা হয়। H হচ্ছে আমাদের হাইড্রোজেনের জন্য এবং Cl হচ্ছে আমাদের ক্লোরিনের জন্য। তার মানে একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন পরমাণু মিলে একটা হাইড্রোক্লোরিক অণু গঠন করে এবং এই হাইড্রোক্লোরিক অণুকে সংক্ষেপে প্রকাশ করার জন্য HCl লেখা হয়। এরকম আরও অনেক আমাদের যৌগ রয়েছে, যে যৌগের আলাদা আলাদা সংকেত রয়েছে। তো আপাতত এই নামগুলোই জেনে রাখো। তাদের সংকেতগুলা কি এগুলো অবশ্যই জানতে হবে, মনে রাখতে হবে। এগুলো আপাতত মনে রাখলেই চলবে। এরপরে ধীরে ধীরে যত আমরা গভীরে ঢুকবো, আমরা নতুন নতুন যৌগ দেখব, নতুন নতুন সংকেত দেখব সেই যৌগগুলোর জন্য। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। এই ক্লাসের যে স্লাইডের যে পিডিএফটা, সেই পিডিএফের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং আমি আজকের মেইন বইয়ের যতটুকু অংশ কাভার করেছি সেই দাগানো মেইন বইয়ের পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সেই দিয়ে রেখেছি। তো নেক্সট ক্লাসটা দেখার জন্য সকলের আমন্ত্রণ রইল। তো আজকের এ পর্যন্তই।